হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিতে একটা ভয়াবহ চ্যাপ্টার, যেটা দেখলেই ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়েরা বলা চলে যে গণিতের একটা চ্যাপ্টার যদি ভয় করে সেটা হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি আজকে আমি এত সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিব। চলুন শুরু করা যাক। একদম কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ত্রিকোণমিতি মনে করতে হবে সবচেয়ে সহজ চ্যাপ্টার। আসেন, প্রথমে আমাদের দেখতে হবে ত্রিকোণমিতি। আসেন, ত্রিকোণমিতির প্রথমে একটু বেসিক আলোচনা করব। আমি শুনেন, আমি আপনারা দেখেন আমি কিভাবে ক্লাস নিব। সর্বপ্রথম আমি ক্লাস নেব হচ্ছে আমি হচ্ছে প্রথমে নেব সূত্রের ক্লাস, সূত্র এন্ড বেসিক। প্রথমে আমি সূত্র এবং বেসিকের ক্লাস নিব, প্রথম কথা। দেন আমি প্রথমে সূত্র এবং বেসিকের ক্লাস নিব, আমার কথা বুঝেন। দেন আমি বুক এক্সাম্পল, আমি বুকে মানে বইয়ের উদাহরণ পড়াবো, বইয়ের উদাহরণ করাবো। দেন 3 নাম্বার আমি অনুশীলনী করাবো। আমি অনুশীলনী করাবো। তারপরে 4 নাম্বারে গিয়ে প্র্যাকটিস। কি প্র্যাকটিস করবো? সিকিউ প্লাস এমসিকিউ থাকবে। আমার পড়ানোর টেকনিকটা প্রথমে দেখুন। প্রথমে আমি আপনাদের সূত্র এবং বেসিক পড়াবো, সূত্র এবং বেসিক যেন আপনাদের সূত্রে শোনেন। স্টুডেন্ট ম্যাথ, আপনারা জানেন আমি ম্যাথ বলতে কি বোঝাই। ম্যাথ বলতে আমি সূত্র বোঝাই। যে সূত্র পারে ভাই সে ম্যাথ পারে। যে সূত্র পারে, যার কাছে সূত্র আছে সে ম্যাথ পারে। কেননা সূত্র না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো যারা সূত্র এবং বেসিক যাদের ভালো পারবে তাদের এমসিকিউ সিকিউ দুটোই হবে। কারণ আমি বইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো ঠিকই বেশিরভাগ সময় রিপিট হয়। তারপর অনুশীলনী করবো যেন আপনাদের ভয় ভীতি চলে যায়। দেন আমি আপনাদের প্র্যাকটিস সিকিউ এমসিকিউ দুটোই করাবো, যেন আমার সঙ্গেই আপনাদের এই ত্রিকোণমিতির যাত্রা সফল হয়। যত আমি মূলত পড়াই, যত যারা কিছুই পারে না মূলত তাদের জন্য, যারা কিছুই পারে না তাদের সকল বেসিক চিত্র সব শিখাই দেবো। আসলে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের আজকের ক্লাসে থাকবে কি, আমার আজকের ক্লাসে আমার সূত্র এবং বেসিক থাকবে, সূত্র এবং বেসিক থাকবে। শুনেন, ত্রিকোণমিতিতে দুইটা অনুশীলনী আছে, দুইটা। এক হচ্ছে 9.1 এবং 9.2। হ্যাঁ, 9.1 এবং 9.2 দুইটা, দুইটা অনুশীলনী আছে। আমি মূলত আমি ধীরে ধীরে পড়াবো যেন একজন খুবই মানে যে কিছুই পারে না, কিছুই পারে না, শুধু 1 টু গোনা করে পারে, তাদের জন্য মানে এই ক্লাসটা একদম বেসিক টু প্রো, বেসিক টু প্রো। 9 10 সরি 9.1 9.2, 9.1 এবং 9.2 আলাদা আলাদা করাবো, সেপারেট। সো আমি প্রথমে 9.1 এর ক্লাসটা নেবো আজকে। সরি সরি, দুঃখিত। আলহামদুলিল্লাহ। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি প্রথমে আমরা দেখি ত্রিকোণমিতিতে কি আছে। ত্রিকোণমিতি প্রথমে আমরা ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি অনমেট্রি, এটা মানে কি? আমি প্রথমে এটার ইংলিশ লিখলাম। ত্রিকোণমিতি, ত্রি মানে তিন, প্রায় মানে তিন, গণ মানে ধার বা কোণ, বাহু, যাই বলুন, বাহু বা ধার, ধার। আর মেট্রি মানে হচ্ছে তিন, পরিমাপ। তাহলে কি ট্রাইকোণমিতি মানে কি? তিন ধার পরিমাণ, পরিমাপ। মানে কি? মানে তিন বাহুর পরিমাপ বা তিন কোণের পরিমাপ, তিন কোণের পরিমাপ, সেটাই হলো ত্রিকোণমিতি। তিন কোণের পরিমাপটাই হলো ত্রিকোণমিতি। তাহলে তিন কোণটা, তাহলে কোণ যে বলেন ভাই, পরিমাপ বুঝলাম, তিন বুঝলাম, এগুলো আমরা ইউজ করি, কিন্তু কোণটা কি? কোণ জাস্ট একদম বেসিক দিয়ে যদি বুঝেন তাহলে দুইটা সরল রেখা, দুইটা সরল রেখা, একটা সরল রেখা আঁকলাম, দুইটা সরল রেখার ছেদ বিন্দু, দুইটা সরলরেখা যেখানে সেট করবে। এই দেখেন দুইটা সরলরেখা গেলাম, এদিকে একটা দেখালাম, এদিকে একটা দেখালাম, বুঝেন? দুইটা সরল রেখা, একটা সরল রেখা মানে কি ডিরেক্ট একটা স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন, সরল রেখা, একটা সরল রেখা দেখালাম, একটা, দুইটা সরল রেখা যেখানে সেট করছে, যেখানে সেট করছে না, এই সেট বিন্দুর যেখানে যে কোণ, এই যে সেট বিন্দুর, সেট বিন্দুতে যেটা উৎপন্ন হয় সেটাই মূলত কোণ। সেট বিন্দুতে যেটা উৎপন্ন হয় সেটাই কোণ, এটাই হলো কোণ। এটা কোণ, এটাও কোণ।
এটাও কোণ, এটাও কোণ। কথা বুঝছেন? মানে দুইটা সরলরেখা ছেদ করলে ছেদ বিন্দু উৎপন্ন হয়, সেই ছেদ বিন্দুর মূলত কোণ, ছেদ বিন্দু কোণ, এখানে কোণ উৎপন্ন করছে। তাহলে আশা করি কোণ কি এটা বুঝছেন, এটুকু তো বুঝছেন যে কোণটা কি। হুম, তাহলে এই কোণ গেল। এখন তিন কোণের পরিমাপ, তিনটা কোণ নিয়ে পরিমাপ। মূলত আপনাদের ত্রিকোণমিতিতে সমকোণ নিয়েই বেশিরভাগ, সমকোণী ত্রিভুজ নিয়ে মূলত বেশি আলোচনা করা হয়েছে। তাই সমকোণী ত্রিভুজ, তিন কোণ বলতে সমকোণী ত্রিভুজে বোঝা যাচ্ছে যে তিনটা কোণ। সমকোণটা আমি প্রথমে দাগাই, সমকোণী ত্রিভুজটা দাগাই, রাইট ট্রায়াঙ্গেল দাগাচ্ছি আমি। আমার কাছে কোনো স্কেল নাই, আমি জাস্ট হাত দিয়ে দাগাচ্ছি। হ্যাঁ, এটা একটা কোণ, এটা একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সেটা সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা কোণ সমকোণ হবে, সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই কি হবে? সমকোণ হবে। আর শোনেন, সমকোণ বলতে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণ বলতে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথা বুঝছেন? সমকোণ বলতে কি বোঝায়? 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণ গেল, সমকোণ এটা, এগুলো আর এই যে এখানে একটা কোণ উৎপন্ন করছে, এখানে একটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে সমকোণ। আমি আবার বলি, সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা সমকোণ থাকবে, সমকোণ থাকবে, এটা সমকোণ, এটা অলওয়েজ সমকোণ। আর এই দুইটা কি? এই দুইটা হলো সূক্ষ্মকোণ। কি? সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি একটা ছোট সূক্ষ্মকোণ। আর সমকোণ মনে রাখবেন, তিন কোণের সমষ্টি বা সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে, সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো যদি সূক্ষ্মকোণ হয়, যদি এটা একাই 90 ডিগ্রি হয়, তাহলে এই দুই কোণের সমষ্টি কত? 180 থেকে 90 ডিগ্রি বাদ দেন, তাহলে কত থাকে? 90 ডিগ্রি। তাহলে এই দুই কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে। যদি এটা আলফা হয়, ধরলাম এটা থিটা, আলফা না ধরে থিটাই ধরি, কোণ যেহেতু থিটা দ্বারা বেশিরভাগ প্রকাশ করে, থিটা ধরলাম, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই দুই কোণ যোগ করেন, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা আর যোগ প্লাস থিটা, তাহলে কি হবে? প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেলে 90 ডিগ্রি থাকে। তাহলে কি হলো? যে এই দুই কোণের সমষ্টি, সমষ্টি মানে যোগ, এই দুই কোণের সমষ্টি কত হলো? 90 ডিগ্রি হলো। অর্থাৎ তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি। সমকোণের, তাহলে সমকোণের তিন বাহুর তিন কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। আশা করি এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার যে তিন কোণের সমষ্টি, একটা সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর একটা সমকোণ থাকবে, সমকোণ থাকবে, আর বাকি দুটা সূক্ষ্মকোণ, বাকি দুটা সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস বুঝাই আমি, সেটা হলো, আরেকটা চিত্র দেখাচ্ছি আমি, সেটা সেটা হলো, এটা ধরো, এটা আছে সমকোণ। আমি আবার বোঝাচ্ছি, এটা হলো সমকোণ, সমকোণ কোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কি? সূক্ষ্মকোণ। এটা কি? সূক্ষ্মকোণ। এখন আমি আপনাদেরকে আলোচনা করব সেটা কি, যে ত্রিকোণমিতিতে কয়টা অনুপাত আছে। অনেকে হয়তো জানেন ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। 6টা অনুপাত কিভাবে এলো, কোথায় থেকে এলো, এগুলো আসলে আমরা কেউ আসলে পড়াই না ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি কোথায় এলো, হ্যাঁ, এত ডিটেলস জানার প্রয়োজন নাই বর্তমানে 9-এ, বাট ডিটেলস জানতে হবে যদি আপনি শিখতে চান, শিখতে চাইলে জানতে হবে। হ্যাঁ, আমি চাইলেই আপনাদেরকে পড়াই দিতে পারি, সাবজেক্ট পড়ায়া শেষ করে দিতে পারি, বাট আমি চাই যে একদম একটা স্টুডেন্ট কোর লেভেল থেকে শিখতে পারুক। দেখো, সেই ওইগুলো কোথায় থেকে আলো, 30 ডিগ্রি মান কিভাবে এলো, 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কিভাবে হাফ হলো, সাইন 0 ডিগ্রি মান কিভাবে জিরো হলো, সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ, ওটা পরের ক্লাসে জানবো। বাট এখন যে বেসিকটা দরকার, যে সূত্রগুলো, সেইগুলো শেখাবো। এই দেখেন, সমকোণ, সমকোণ মনে রাখবেন যে
সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, আবার বলি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু কি? সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আর এই দুইটা সূক্ষ্মকোণ যে কোনো একটা শুনেন। আর লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি আছে, এখন কোনটা লম্ব কোনটা ভূমি এটা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝলাম যে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বাট কোনটা লম্ব বা কোনটা ভূমি সেটা আমরা কিভাবে বুঝবো? শোনেন, সেটা হবে সূক্ষ্মকোণের সাপেক্ষে। সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের মূলত সন্নিহিত বাহু এবং লম্ব এই দুইটা বুঝতে হবে। তাহলে যে কোনো একটাকে ধরি, ধরলাম এইটাকে ধরলাম হচ্ছে আমরা সূক্ষ্মকোণ কোণ, এই কোণের সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমি চিনব। তাহলে শোনেন, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে হচ্ছে, আবার বলি কি কি বললাম, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি হবে? সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। কথা ক্লিয়ার? আর সূক্ষ্মকোণ যেখানে থাকবে, সূক্ষ্মকোণ যেই বাহুর সাথে থাকবে, হ্যাঁ, সেটা মূলত ভূমি হবে। এটা ভূমি বা যেটাকে সন্নিহিত বাহু বলে। এটাকে লম্ব, এটাকে ভূমি। তাহলে ভূমিটা কি? সূক্ষ্মকোণের সঙ্গে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব হবে। আর অবশ্যই প্রত্যেকটা সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আশা করি এটা ক্লিয়ার। তাও আমি আরেকবার দেখাচ্ছি, যে ধরো এইভাবে না থাকে, ধরো এইভাবে থাকলো, এইভাবে দিল, এইভাবে দিল, আর একটু বড় দিলাম, দিল, হুম, মানে এই কোণে, মানে এই দেখো এটা হচ্ছে, এটা কি, এটা অলওয়েজ কি হবে, এটা কি অলওয়েজ কি হবে, সমকোণ হবে। আর সমকোণ, সমকোণ সমকোণ আর এটা যদি সমকোণ হয়, এই দুইটা কি হবে, অবশ্যই কি সূক্ষ্মকোণ হবে। এখন তুমি যে কোনো কোণের সাপেক্ষে ভাবো, এই কোণে ভাবতে পারো, এই কোণে ভাবতে পারবো, ধরো এই কোণ, এই কোণের সাপেক্ষেই ভাবলা, এই কোণের সাপেক্ষেই, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু কোনটা, ডিরেক্ট এটা সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। অতিভুজ, জাস্ট অতি লিখলাম, অতিভুজ। আর এইটা যদি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি আমরা ভাবি, তাহলে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা দেখাচ্ছে। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি আমরা ভাবি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। তাহলে এটা লম্ব হবে। আর যদি সূক্ষ্মকোণ যেই বাহুর সঙ্গে আছে সেটা তাহলে কি হবে? সেটা হবে হচ্ছে তাহলে কি, ভূমি। তাই বুঝতে পারছো যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। সূক্ষ্মকোণ যেই বাহুর সাথে যুক্ত থাকবে অপর একটা বাহু, সেটা মূলত ভূমি হবে। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ, এটা আমরা আশা করি ক্লিয়ার। এটা যেভাবেই আসুক আমরা জানি ইনশাল্লাহ। যারা বুঝতে পেরেছো, যারা বোঝনি আর একবার দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন এখান থেকে মূলত একটা সূত্র জানতে হবে, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এটা প্রমাণ আছে, বাট আমি এখন আজকে ক্লাসে প্রমাণ দেখাবো না, ক্লাস অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে প্রমাণটা, জাস্ট আমি সূত্রটা দিয়ে দিচ্ছি। এই সূত্র প্রমাণ লাগবে না কোথাও, ত্রিকোণমিতিতে কোথাও এই প্রমাণটা লাগবে না। মূলত এই গণিতের জাস্ট আমি বলবো, এই এই সূত্রটা এত পরিমাণ ইম্পর্টেন্ট, তোমার ত্রিকোণমিতি জানতে হলে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। সেটা কি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, পিথা এর উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ধরো এটাকে এ বাহু, এটাকে এ কোণ, এটাকে বি কোণ, এটা সি, তাহলে এ বি সি। এ বি সি ধরো, আমি জাস্ট তিনটা নাম দিলাম এ বি সি। এখন এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজ, এ বি সি তে এবিসিতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? হ্যাঁ, তাছাড়া এটুকু মনে হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
শোনো শোনো, অতিভুজ সবচেয়ে বড়, অলওয়েজ অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়। অতিভুজ কি সবসময় বড় হবে, এই দুইটা আছে। অতিভুজ হচ্ছে বড়। তারে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার, লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার। তাহলে আমি কি বললাম, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার সমান অতিভুজের উপর। এই সূত্রটা ভাই মুখস্থ রাখতেই হবে, কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা মুখস্থ রাখতেই হবে। লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার, এই দুটা বর্গ করে যোগফল সমষ্টি অতিভুজের উপর স্কয়ারের সমষ্টি সমান। এটাই কি পিথাগোরাসের উপপাদ্য, বুঝতে পারছো? এই পিথাগোরাসের উপপাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, আবারও বলে দিতেছি। আশা করি এই পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের মনে থাকবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য গেল। এখন আমরা আরেকটা দেখবো, আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। আশা করি এগুলো সামনে তোমরা তুলছো, আশা করি মুছে দিলাম আমি রেখে। আচ্ছা আমি পরে হচ্ছে আবার লিখে দিচ্ছি, আবার করে দিচ্ছি, দাঁড়াও। আমি আর একবার দাগাইনি ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা। চিত্র তো ভালো পাই না, এটা 90 ডিগ্রি, যে কোনো একটা কোণ ধরলাম, এটা ত্রিভুজ। এটা অতিভুজ, এটা যেহেতু সমকোণের বিপরীত, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তোমার যে সূক্ষ্মকোণের সঙ্গে যে বাহু সেটা হলো ভূমি। তাহলে আমরা জানি অতিভুজ, লম্ব, ভূমি এর সাপেক্ষে, এই তিনটা বাহুর সাপেক্ষে সমকোণী মানে আপনি ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সেটা 6টা হয়েছে। কিভাবে 6টা হলো? এইটার সাপেক্ষেই মূলত ত্রিকোণমিতিক অনুপাত 6টা। কেন? কেননা তুমি এটাকে কিভাবে ডিফাইন করতে পারো, অর্থাৎ অতিভুজ ডিভাইড বাই লম্ব লিখতে পারো, লম্ব ডিভাইডেড অতিভুজ লিখতে পারো, তারপর অতিভুজ ডিভাইডেড ভূমি লিখতে পারো, ভূমি ডিভাইডেড অতিভুজ লিখতে পারো, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি লিখতে পারবে, তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ লিখতে পারো। আর কোনোভাবেই তুমি লিখতে পারবে না। এই কারণেই এই সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহুর জন্য ত্রিকোণমিতিক অনুপাত 6টা হয়েছে। কথা বুঝতে পারছো? কেন সমকোণী ত্রিভুজের মানে ত্রিকোণমিতিক অনুপাত 6টা? এই তো এই কারণেই 6টা হয়েছে। এখন সেগুলো কি কি? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, তারপরে সেকান্ড সেকান্ড, তারপর কোসেকান্ড, এত এগুলো। আসলে তোমাদেরকে আমি লিখে দিই, এগুলোর এক্সাক্ট নাম লিখে দিই। নামও কিছু সময় এমসিকিউ আসে যে কোনটার সঠিক নাম কি, কোনটার সংক্ষিপ্ত নাম কি, এটা এমসিকিউ আসে তোমাদের 19-এ, এরকম বেসিক। সাইন, SIN, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, তারপরে সেকান্ড, কোসেকান্ড। তাহলে এই 6টা মূলত এই তিনটা বাহুর সাপেক্ষে এসেছে। এখন এগুলোর সংক্ষিপ্ত নাম কি? SINE, সাইনের SIN, সাইন, কোসাইনের COS, কস, ট্যানজেন্টের ট্যান, কোট্যানজেন্টের কট, সেকান্ডের সেক, কোসেকেন্ডের কোসেক। এই নামগুলো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এগুলোকে কিভাবে ডিফাইন করতে হয়, অর্থাৎ কিভাবে এগুলোর নাম কিভাবে কি এসেছে। মূলত এই সমকোণী ত্রিভুজের দিকে তাকাও, সমকোণী ত্রিভুজের দিকে তোমরা হয়তোবা কেউ কেউ শুনেছো বা জানো যে তিনটার জন্য দিব, সাইন, কস আর ট্যান, সাইন কস ট্যান, সাইন কস ট্যান, সাইন কস ট্যান। তোমাদেরকে একটা জিনিস আগে আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা নিচের দিকে ক্লিয়ার করি, আশা করি এটা তুলেছো, নিচের দিকে ক্লিয়ার করলাম। সেটা কি ক্লিয়ার করব জানো? সেটা হলো
কার সাথে কার সম্পর্ক এটা আগে দেখাই, দেন আমি তোমাদেরকে, যেন তোমাদের আর কনফিউশন না থাকে। আগে এটা লিখে দিলে একটু কনফিউশন থাকবে, ভাই কিভাবে কি লিখে, আমি তো বুঝি না, আমি নতুন। সে নতুনদের জন্য যে সাইন সম্পর্ক, আমি প্রথমে সম্পর্ক লিখি, সম্পর্ক লিখি, আগে আমি যাব না ওইখানে। সম্পর্ক, আগে আমি সম্পর্ক লিখবো। সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। সাইনের সাথে আমি যা সম্পর্কগুলো লিখবো তোমরা মনে রাখবে, এগুলো মনে রাখতে হবে। সাইনের সাথে, সাইনের সাথে কার সম্পর্ক মনে রাখবে, এইভাবে জাস্ট আমি দিয়ে দিলাম আলোচনা যে সাইনের সাথে সম্পর্কের জন্য কোসেকের সম্পর্ক, তারপরে কসের সাথে সেকের সম্পর্ক, আর ট্যানের সাথে কটের সম্পর্ক। তাহলে সম্পর্ক বুঝতে পারছো কার সাথে কার সম্পর্ক? তাহলে সম্পর্কটার দিকে তাকাও, কার সাথে কার সম্পর্ক? সাইনের সাথে কসের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। সম্পর্ক ক্লিয়ার, কার সাথে কার সম্পর্ক এই জিনিসটা। শোনো ভাই, 9.1 যারা শিখতে চায় তাদের এই সম্পর্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক, এই সম্পর্কটা ভালো রাখতে হবে। শোনো, এখন সম্পর্কের সাথে আরেকটা জিনিস করে দিই, সব শেষ করে দেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, বেসিক ফুল ক্লিয়ার ইনশাল্লাহ। সাইন কস, আই দেখো সাইন 30 ডিগ্রি যে কথা, হ্যাঁ, সাইন থিটা সমান লেখা যায় জানো কি? আই দেখো প্রথমে এবার লিখি, সাইন থিটা সমান লেখা যায়, শোনো আমি কি সম্পর্ক বলতে কি সাইন থিটা সমান কস থিটা লিখবো, সরি কোসেক থিটা লিখবো, এইভাবে লিখবো সাইন থিটা সমান কোসেক থিটা? এটা না ভাইয়া, এটা না, আবার বলছে এই ভুল করা যাবে না। সাইন থিটা সমান কোসেক থিটা লেখা যাবে না। সাইন থিটা সমান কি লিখতে হবে জানো? সাইন থিটা সমান 1/কোসেক থিটা। কেন 1/কোসেক থিটা? এটা জাস্ট মুখস্থ রাখো, আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি কেন 1/কোসেক থিটা। এটা মনে রাখো যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, একটু পরে, জাস্ট একটু সবুর করো, কেন সাইন থিটা সমান 1/কোসেক থিটা। প্রমাণটা এইখান থেকেই হবে, জাস্ট আমি তোমাদেরকে সম্পর্ক এবং দেখা দিচ্ছি। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তারপরে কস থিটা সমান 1/, তাহলে কি হবে সেক থিটা। যার সাথে যার সম্পর্ক তার জাস্ট খালি উল্টাই দিবে, 1/কস থিটা সমান 1/সেক থিটা লেখা যায়। তারপর আবার সেক থিটা সমান 1/কস থিটা লেখা যায়। কোসেক, দেখো তারপরে ট্যান থিটা সমান 1/কট থিটা, এটাও লেখা যায়। এটাও গেল যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা। তাহলে তুমি, এটা তোমার হোমওয়ার্ক থাকবে যে তাহলে কোসেক থিটা সমান কি লেখা যায়। কোসেক থিটা সমান লেখা যায়, দেখো এটাকে এই পাশে নিবে, এটাকে এই পাশে দিবা, তাহলে কোসেক থিটা সমান লিখতে পারবা। তাহলে এখানে কোসেক থিটা আসবে, কোসেক থিটা সমান 1/সাইন থিটা, তারপর সেক থিটা সমান 1/, একটা দেখাই দিব, বাদ বাকি দুইটা তোমার হোমওয়ার্ক থাকবে। তাহলে এই প্রথমটা দেখা দিই, তাহলে কোসেক থিটা সমান কি লেখা যাবে জানো? কোসেক থিটা সমান 1/, তাহলে সাইন থিটা। কথা বুঝছো যে কোসেক থিটা সমান 1/সাইন থিটা, সাইন থিটা সমান 1/কোসেক থিটা লেখা গেলে তাহলে কোসেক থিটা সমান 1/সাইন থিটা, ঠিক তেমনি কস থিটা সমান 1/সেক থিটা হলে তাহলে কি হবে? সেক থিটা সমান 1/কস থিটা, কট থিটা সমান 1/ট্যান থিটা। বাকি দুটো তোমার হোমওয়ার্ক থাকলো। আশা করি এইটুকু ক্লিয়ার, আশা করি এইটুকু ক্লিয়ার। দেন আরো কিছু সূত্র আছে, ওগুলো দেখাচ্ছি দাঁড়াও। আগে এইটুকু, এখন যেহেতু এটা লিখে ফেলেছি আমি, তাহলে এইটা কেন হলো এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তাহলে এটুকু গেল, তাহলে আর 3টা লাইন লিখে দিব আমি তোমাদেরকে, লিখে দিব না, এটা বলে দিই, তোমরা লিখে নিও। সাগরে সাইন থিটার জন্য, জাস্ট এই 3টার জন্য, সাগরে লবণ আছে, কি আছে? সাগরে লবণ আছে, লিখে দিই। সাগরে লবণ আছে, এই একটা লিখে দিলাম। দ্বন্দ্বের সাথে সাইন, লতে লম্ব, অতে অতিভুজ। কথা বুঝছো? সাগরে লবণ আছে বলতে দেখলাম যে সাইন, লম্ব আর অতিভুজ। তাহলে এটা সম্পর্কটা কেমন হবে? সেটা হবে এমন যে সাগরে সাইন থিটা, লম্ব, লম্ব, লবণ মানে লম্ব, আর আছে বলতে অতিভুজ, অতিভুজ। হ্যাঁ, তাহলে সাগরের লবণ আছে, তার মানে কি সাইন থিটা কত? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম। হুম,
তারপরে cos থিটা সমান কি, cos থিটা ইকুয়াল টু কবরে ভূত আছে, একটু নিচে লিখি, cos থিটা সমান কবরে ভূত আছে, cos থিটা সমান কি, কবরে ভূত আছে, ভূতে ভূতে ভূ অর্থাৎ ভূমি, ভূমি 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 কলমের স্টোর, ভূমি ডিভাইডেড বাই কবরে ভূত আছে অর্থাৎ অতিভুজ, অতিভুজ অর্থাৎ কবরে ভূত আছে, কবরে ভূত আছে মানে ভূমি অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আশা করি এটাও মুখস্থ থাকবে। তারপর হচ্ছে tan থিটা সমান টেরা লম্ব ভূত, লম্ব ভূত, লতে লম্বতে ল অর্থাৎ লম্ব, লম্বই বলে দিচ্ছে, আর ভূত বলতে ভূমি, অর্থাৎ tan থিটা সমান লম্ব বাই ভূমি। ওই দুটো একটু লিখে দিবা যে টেরা লম্ব ভূত আর কবরে ভূত আছে, যাতে এইভাবে লিখে দিবা শর্টকাট দিয়ে। তাহলে এই তিনটা তোমরা এই শর্টকাটে কি মুখস্থ হয়ে গেল, তাহলে আর কোনো ভয় থাকবে না, ভোলার ভয় থাকবে না যদি এই টেকনিক দিয়ে তোমরা মনে রাখো। আর তোমরা জানো সাইনের সাথে কার সম্পর্ক, এখান থেকে দেখলা সাইনের সাথে কার সম্পর্ক, এই তিনটা এভাবে মনে রাখবা। সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের, তাহলে সাইন আর কোসেকের সম্পর্ক। কসের সাথে কসের সাথে কার সম্পর্ক, সেকের, কস আর সেকের। ট্যানের সাথে কট, ট্যান আর কট। ক্লিয়ার? তাহলে ট্যান থিটা সমান কি লেখা যায়, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। ট্যান থিটা তোমরা এখানে এইখানে দেখেছো ট্যান থিটা সমান 1 বাই কট থিটা লেখা যায়, লেখা যায়। তাহলে ট্যান থিটা এই দেখো, তাহলে আবার তোমরা জানো কট থিটা সমান 1 বাই ট্যান থিটা লেখা যায়, তাহলে ট্যান কট থিটা সমান কি লেখা যায়, 1 বাই ট্যান থিটা। তাহলে দেখো 1 বাই 1, এই দেখো আমি আবারও বলি যে ধরো ট্যান থিটা সমান যদি 1 বাই কট থিটা লেখা যায়, তাহলে কট থিটা সমান কি লেখা যাবে, 1 বাই ট্যান থিটা লেখা যাবে। ঠিক সেটাই আমি এখানে লিখবো যে তোমার cot থিটা সমান 1 বাই ট্যান থিটা, তাহলে 1 বাই ট্যান থিটা লিখলাম, 1 বাই ট্যান থিটা, এই দেখো লিখি 1 বাই ট্যান থিটা লিখলাম। 1 বাই cot ট্যান থিটা লেখা যায় কি না, হ্যাঁ লেখা যায়। তোমরা দেখেছো যে ট্যান থিটা সমান 1 বাই cot থিটা লিখলে cot থিটা সমান 1 বাই ট্যান থিটা লেখা যায়। তাহলে 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 আমরা কি দেখতে পেলাম যে cot থিটা সমান 1 বাই ট্যান থিটা লেখা যায়। তাহলে ট্যান থিটা সমান কি লেখা যায়, ট্যান থিটা কি সমান কি লেখা যায়, ট্যান থিটা সমান দেখো তো কি লেখা যায়, লম্ব বাই ভূমি লেখা যায় কি না, লম্ব বাই ভূমি লেখা যায় কি না, তাই লেখো 1 বাই লম্ব ডিভাইডেড বাই ভূমি লেখা যায় কি না, লেখা যায় কি না আমাকে আগে বলো। যে cot থিটা সমান 1 বাই tan থিটা লেখা যায়, হ্যাঁ। তাহলে tan থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। তাহলে tan থিটার জায়গায় যেখানে tan থিটা আছে 1 বাই তো আছে, 1 ডিভাইডেড আছে, এটা বাদ, কিন্তু জাস্ট যেখানে tan থিটা আছে সেখানে জাস্ট লম্ব বাই ভূমি লিখবা। আর শোনো কোনো কিছু এরকম যদি থাকে এরকম করে যে দেখাই দিক, খেয়াল করো 1 বাই কোনো কিছু আছে, 1 বাই ধরো 1 বাই x আছে, তাহলে এটা হচ্ছে বড় ডিভাইডেড, হ্যাঁ। এইটা এই ডিভাইডেডটা এটা আর এটাকে সেপারেট করছে, মানে আলাদা করছে, যে এটা একটা অংশ এটা একটা অংশ। যদি এইভাবে থাকে তাহলে নিচে যেটা থাকবে সেটা, নিচে যেটা থাকবে এই নিচে সবচেয়ে নিচে যেটা থাকবে, তোমরা যদি ক্যালকুলেটর করো তাও দেখতে পারবে, নিচে যেটা থাকবে সেটা উপরে চলে যাবে, আর এই উপরে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে। তাহলে এক্স বাই ওয়ান বা সমান এক্স হয়ে যাবে। এই বেসিকটুকু জাস্ট দেখাইলাম যে এইটুকু, যে 1 বাই এইটা হচ্ছে বড় ডিভাইডেড, তার নিচে 1 বাই এক্স আছে, তাহলে এই এক্সটা উপরে চলে যায় আর এই ওয়ানটা নিচে চলে যায়। কথা বুঝছো? আশা করি এটুকু বুঝছো। তাহলে এইটার সাপেক্ষেই তোমাদেরকে এগুলো দেখাবো, এইটার সাপেক্ষেই এটুকু যদি বুঝো আসলে তোমাদেরকে আমি, তাহলে 1 বাই, দেখো এটা হচ্ছে বড় ডিভাইডেড, কথা বুঝো, জাস্ট বেসিক এমনি জাস্ট বুঝাচ্ছি যে এটা হচ্ছে বড় ডিভাইডেড, এটা উপরে 1 আছে, তাহলে এইখানে আলাদা একটা অংশ, এটা আলাদা অংশ, তাহলে এই নিচেরটা কি যাবে উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। কথার কথা, তাহলে কি হবে যে ভূমি ডিভাইডেড কি হবে, লম্ব হবে, ভূমি ডিভাইডেড লম্ব হবে। তাহলে কি হবে যে এরকম থাকলে 1 ডিভাইড বাই লম্ব বাই ভূমি হলে, তাহলে এই ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে। তাহলে তাহলে এই টোটাল থিটা থেকে আমরা কি বুঝলাম যে cot থিটা সমান 1 বাই tan থিটা,
আর tan থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। আর 1 লম্ব বাই ভূমি আছে, তার মানে কি ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে। কথা বুঝছো? কি হবে, ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, তাহলে আমি এটা একটু কেটে দিয়ে, আশা করি তোমরা এটা তুলছো, আশা করি এটা তোমরা তুলছো। আমি একটু এটা মুছে দিয়ে জাস্ট এটা উপরে লিখে দিচ্ছি, ভূমি ডিভাইড বাই লম্ব, এটা লিখতে হবে খালি। আমি আশা করি তোমরা এটা লিখছো। শর্ট জায়গা শর্ট তো এই কারণে আমি মানে এক পৃষ্ঠাতে যেন সবকিছু দেখাই দিতে পারি, এই কারণে আমি এটা করতেছি। ভূমি বাই লম্ব কি হবে, তাহলে cot থিটা সমান কি হবে, ভূমি বাই লম্ব। cot থিটা সমান কি হবে, ভূমি বাই লম্ব। কিভাবে হয় তোমরা বুঝতে পারছো তো, একটা দেখাই দিছি এইভাবে, জাস্ট এই দুইটা এখন জাস্ট আমি করে দিব। বাট তোমরা দুইটা বাসায় কি করবা, প্র্যাকটিস করবা, আমি করেও দিচ্ছি তোমাদেরকে প্র্যাকটিসও দিচ্ছি, তাহলে পুরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যেভাবে করলাম ঠিক তেমনি সেকের সাথে কার সম্পর্ক, কসের সম্পর্ক। কস সমান কি দেওয়া আছে এটা, তার মানে সেক সমান 1/cos, তাহলে 1/cos সমান কি লেখা যায়, আবার 1/cos সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ। আর 1/ভূমি বাই অতিভুজ, তার মানে কি অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে আর ভূমিটা নিচে চলে আসবে, তাহলে সেক থিটা সমান কি লেখা যায়, অতিভুজ বাই ভূমি। কথা বুঝছো, অতিভুজ বাই ভূমি। ঠিক তেমনি হবে সাইনের সাথে কোসেকের সাথে কার সম্পর্ক, সাইনের। তাহলে কোসেক সমান কি লেখা যায়, 1/sin থিটা লেখা যায়, কোসেক থিটা সমান 1/sin থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ লিখলাম সাইন থিটার জায়গায়। তাহলে 1 কোনো কিছু আছে, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, তার মানে কি ভূমি উপরে চলে যাবে, লম্ব নিচে চলে আসবে, তার মানে কি অতিভুজ বাই কি লম্ব। কথা বুঝছো, তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এইটুকু যাদের ক্লিয়ার হয়েছে তাদের মোটামুটি 9.1 এর অর্ধেকের বেশি শেষ শেষ। মানে তোমরা মানে বুঝতেই পারতেছো, আমি যতটুকু পড়াইলাম তোমাদেরকে এই পর্যন্ত, তোমরা যদি এইটুকু যারা বুঝতে পারছো তাদের 9.1 এর অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে।